বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে আজ রাত তোমার সাথে কাটাচ্ছি। মা বাবা জানতে পারলে কি হবে বুঝতে পেরেছো? এত ভয় পাও কেন রেফা? ওনারা কিছু জানতে পারবে না। কাল সকালে আমরা এখান থেকে চলে যাব। এখন কাছে আসো তো। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। পরিবেশ শীতল হয়ে উঠেছে। কাছের জানালায় বিন্দু বিন্দু জল জমে আছে। ওরা দুজন এক কম্বলের নিচে একে অপরকে জড়িয়ে ধরে আছে। রিফা চোখ বন্ধ করে রইল। তার আঙ্গুল সিরাজের পিঠে আঁচড় কাটছে। সিরাজ ওর চুলে হাত বুলিয়ে দিচ্ছে। বাইরে বৃষ্টির শব্দ যেন গভীর ভালোবাসার সাক্ষী হয়ে আছে। রিফা চোখ মেলে সিরাজের দিকে তাকায়। সিরাজ মুগ্ধ হয়ে রিফাকে দেখতে থাকে। দুইজনের চোখে যেন এক অপরকে দেখায় এক গভীর তৃষ্ণা। মনের মধ্যে লুকিয়ে রয়েছে না বলে অসংখ্য কথা। সিরাজ রিফার গাল ছুঁয়ে দেয়। অবশেষে চোখ বুজে ফেলে। রিফা মুহূর্তটাকে গভীরভাবে অনুভব করে। অসংখ্য ভালোবাসি আমার জান পাখিকে। সিরাজের কথায় রিফা চোখ মেলে ওর দিকে তাকায়। তারপর মুচকি হাসি দেয়। তার হাসিতে যেন মুক্তা ঝরে। কিছু না বলে রিফা সিরাজের ঠোঁটে ঠোঁট রাখে। দীর্ঘ সময় ধরে দেয় আবেগময় গভীর চুম্বন। চারপাশে যেন নিস্তব্ধ হয়ে এসেছে। একে অপরের হৃৎস্পন্দন ব্যতীত প্রকৃতির কোনো শব্দ তাদের কর্ণগোচর হচ্ছে না। দীর্ঘক্ষণ পর রিফা সিরাজকে ছেড়ে দেয়। কপালে কপাল ঠেকিয়ে জোরে নিঃশ্বাস ফেলতে থাকে। আবেগী স্বরে রিফা বলে, অনেক অনেক ভালোবাসি তোমায় সিরাজ। সিরাজ রিফাকে বুকের ওপর টেনে নেয়। বাইরে বৃষ্টির বেগ আরও বেড়েছে। ঠিক সেই মুহূর্তে রিফার চোখ পড়ে এক ভয়ানক দৃষ্টি কাচের জানালায়। কারো হাতের ছাপ। রিফা তাকানো মাত্রই হাত সরে যায়। কিন্তু ছাপ স্পষ্ট রয়ে যায়। রিফা এক ঝটকায় সিরাজকে ঠেলে সরে দিয়ে শোয়া থেকে উঠে বসে। ওর এমন আচরণে সিরাজ বেশ অবাক হয়। রিফা জানালার দিকে তাকিয়ে আছে। হাতের ছাপ বেয়ে ফোঁটা ফোঁটা জল গড়িয়ে পড়ছে। কি হলো ম্যাডাম? মুড নষ্ট করে দিলেন কেন? রিফা ফ্যাঁস ফ্যাঁসে গলায় বলল, জানালার দিকে তাকাও। কারো হাতের ছাপ। মন বলছে কেউ আমাদের ওপর নজর রাখছে। সিরাজ দেখে চমকে উঠল। কিছুটা ভয় পেয়ে বলল, এত রাতে কে আসবে? জানি না। আমার খুব ভয় করছে। যদি কেউ জেনে যায় তাহলে মান সম্মান সব শেষ হয়ে যাবে। চিন্তা করো না, আমি দেখছি ব্যাপারটা। সিরাজ বিছানা থেকে নেমে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। রিফা ওর পিছনে চুপ করে দাঁড়িয়ে রয়েছে। সিরাজ জানালা খুলে ভয়ে আঁতকে উঠল। তৎক্ষণাৎ জানালা বন্ধ করে ভয়ার্তক দৃষ্টিতে রিফার দিকে তাকালো। এভাবে তাকিয়ে আছো কেন? এটা আমরা কোথায় এসে পড়েছি? তোমার বন্ধুর ফ্ল্যাট তো এটা? একদম না। এটা ওর বাড়ি নয়, অন্য কোনো জায়গা। হঠাৎ ঘরটা বদলে গেল। চারপাশে পুরনো আসবাব, ময়লা দেয়াল, আর এক কোণে টিমটিমে মোমবাতি। বিছানার পাশে ল্যাম্পপোস্টটা একবার জ্বলে ওঠে, আবার নিভে গেল। রিফা ভয় পেয়ে সিরাজকে শক্ত করে চেপে ধরল। আমরা তো নাইমের সিরাজের বন্ধু, বাসায় ছিলাম। তাহলে এটা কোথায় চলে এলাম? এই ঘর তো এমন ছিল না। কোনো একটা গন্ডগোল রয়েছে। বাইরে জঙ্গল ছাড়া আর কিছুই চোখে পড়ছে না। মানে কি? আমরা শহর থেকে জঙ্গলে কি করে এলাম? কিছুই মাথায় আসছে না। দুইজনই ভয়ে ঘামছে। কি করবে ভেবে পাচ্ছে না। হঠাৎ একধারে বাইরে থেকে রুমের দরজা ধাক্কাতে লাগলো। মনে হচ্ছে অনেকগুলো লোক একসাথে দরজা ধাক্কা দিচ্ছে। রিফা ভয়ে চিৎকার করতে লাগলো। সিরাজ রিফার মুখ চেপে ধরে বলল, চুপ, কোনো কথা বলো না। আচমকা ঘরের দরজা ভেঙে গেল। দুজনের সামনে দাঁড়িয়ে চারজন লোক। তাদের চেহারার দিকে তাকাতেই রিফা জোরে চিৎকার করে উঠল। সিরাজের মুখ থেকে কথা বের হচ্ছে না। তারা দেখতে অনেকটা জম্বির মতো। সারা শরীরে ক্ষতর চিহ্ন, পোশাকের রক্তের দাগ, মুখের মাংস পচে গলে খসে পড়ছে। প্রত্যেকের হাতে একটি করে কুড়াল। তারা ওদের দিকে এগিয়ে আসতে লাগলো। দুজনই বুঝতে পারছে এবার আর ওরা বাঁচতে পারবে না। একজন এসে সিরাজের হাত চেপে ধরল। তখনই সিরাজ ওদের একজনকে ধাক্কা মেরে রিফাকে নিয়ে দৌড়ে ঘর থেকে বের হলো। কিন্তু পেছন থেকে একজন সিরাজের ঘাড় চেপে ধরল। সে রিফার হাত ছেড়ে বলল, রিফা পালাও এখান থেকে, নয়তো ওরা তোমাকেও মেরে ফেলবে। আমি তোমায় ছাড়া কোথাও যাব না। যাও বলছি। একজন কুড়াল তুলল। থপ, সিরাজের চিৎকার কানে বাজলো। রিফা থরথর করে কাঁপতে লাগলো। রিফার চোখের সামনে এই দৃশ্য দেখে ঢুকরে কাঁদতে শুরু করলো। এমন সময় অনুভব করলো কেউ একজন ওর পিছনে রয়েছে।
রিফা ঘুরতে আরেকটা জম্বিকে দেখলো। সে কুড়াল তুলেছে রিফাকে মারার জন্য। অমনি সে দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে সে একটা বিশাল খাদের সামনে এসে দাঁড়ালো। রিফা বুঝতে পারলো ওরা একটা পাহাড়ের ওপর থাকা ঘরের ছোট্ট কুঠিরের মধ্যে ছিল এতক্ষণ। সে পাহাড়ের কিনারায় দাঁড়িয়েছে। নিচে বিশাল এক নদী, জ্যোৎস্না ভরা রাত, চারপাশের সব কিছু পরিষ্কার দেখা যাচ্ছে। ওপাশের পাহাড় থেকে পড়া পানিতে নদীর সৃষ্টি হয়েছে। রিফা পিছনে ফিরে তাকালো। তারপর যা দেখলো তাতে ওর রক্ত যেন জমে গেল। 5টি জঙ্গির বিকৃত মুখ তার দিকে এগিয়ে আসছে। প্রত্যেকের হাতে সিরাজের শরীরের এক একটা টুকরো। রক্ত চুইয়ে পড়ছে মাটিতে। আর অন্ধকারে তাদের ফ্যাকাশে চোখ জ্বলজ্বল করছে। সে এখন কি করবে? হঠাৎ কিছু বুঝে ওঠার আগে পা ফসকে রিফা নদীতে পড়ে গেল। রিফা ধীরে ধীরে চোখ খুলল। এদিক ওদিক তাকালো। সব কিছু বুঝে উঠতে বেশ খানিকটা সময় লাগলো। হাসপাতালের বেডে শুয়ে আছে সে, হাতে স্যালাইন পুশ করা। কোনো কিছু মনে পড়ছে না ওর। দুই চোখ কী যেন খুঁজে বেড়াচ্ছে। ঠিক সেই মুহূর্তে কেউ একজন ভিতরে প্রবেশ করলো। এক যুবক, যাকে যাকে আগে কখনো দেখেছে বলে মনে হলো না রিফার। উজ্জ্বল শ্যামলা চেহারা, মুখে চাপ দাড়ি, পরনে কালো শার্ট ও জিন্স প্যান্ট। হাসি মুখে জিজ্ঞেস করলো, কেমন আছেন আপনি? জি ভালো। কে আপনি? আমার নাম সাইফ। পকেট থেকে একটি লকেট বের করলো। তাতে লেখা রিফা। এই লকেট আপনার গলায় ছিল। নিশ্চয় আপনার নাম রিফা। সে চুপ করে আছে। ধীরে ধীরে উঠে বসার চেষ্টা করলো। সাহেব শোয়া থেকে বসতে সাহায্য করলো। আমার কিছু মনে নেই। কি আমি এখানেই বা কী করে এলাম কিছুই বুঝতে পারছি না। সেখানে থাকা একজন নার্স বলল, উনি আজ থেকে 6 মাস আগে আপনাকে হাসপাতালে এনে ভর্তি করিয়েছেন। এতদিন যাবৎ তিনি আপনার দেখাশোনা করেছেন। রিফা অবাক হয়ে সাইফের দিকে তাকিয়ে রইল। সে বেশ শান্ত ভঙ্গিমায় ওর সামনে বসে আছে। আমি কে সেটা তো আপনি জানেন না। তারপরেও কেন এত কিছু করলেন সেসব না হয় পরে বলবো। এখন আপনার সুস্থ হওয়া বেশি দরকার। একটু ওয়েট করুন, আমি আসছি। রিফা শুয়ে সব কিছু মনে করার চেষ্টা করলো, কিন্তু কিছুই মনে হচ্ছে না, বরং মাথায় ব্যথা করছে। সাইফ ডাক্তারের কাছে শুনল মাথায় আঘাত পাওয়ার কারণে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। তার মধ্যে 6 মাস কমাই ছিল। সব ঠিক হতে একটু সময় লাগবে। সাইফ ডাক্তারের অনুমতি নিয়ে রিফাকে বাসায় নিতে চাইলো। ডাক্তারের সাথে কথা বলে সাইফ রিফার কাছে এলো। আজ থেকে আর এখানে থাকতে হবে না। তাহলে যতদিন আপনি পুরোপুরি সুস্থ না হচ্ছেন ততদিন আমার বাসায় থাকবেন। কিন্তু ভয় পাবেন না, আমি আপনার কোনো ক্ষতি করব না। একবার সব কিছু মনে পড়ুক, আমি নিজে গিয়ে আপনাকে বাসায় পৌঁছে দেব। রিফা ভাবল এই মুহূর্তে তার কথা শোনা ছাড়া উপায় নেই। রিফা ধীরে ধীরে বেড থেকে নামলো। শরীর দুর্বল হওয়ার কারণে মাথা ঘুরে উঠল। সাহেব তাকে ধরে গাড়িতে এনে বসালো। রিফা চোখ বন্ধ করে সিটে হেলান দিয়ে বসে আছে। সাহেব পাশে এসে বসলো। এভাবে থাকতে দেখে রিফার কপালে স্পর্শ করতেই সে চোখ মেলে সাইফের দিকে তাকালো। শরীর খারাপ লাগছে, কেমন যেন মাথা ঘুরছে শুধু। ঠিক মতো খাওয়া দাওয়া করলে সব ঠিক হয়ে যাবে। সাহেব গাড়ি স্টার্ট দিল। বেশ কিছুক্ষণ পর তার বাড়ির সামনে এসে গাড়ি থামলো। জঙ্গলের মাঝে দেয়ালে ঘেরা বিশাল এক ডুপ্লেক্স বাড়ি। আশেপাশে বাড়ি ঘরের চিহ্ন নেই। রিফা চোখ খুলল। সন্ধ্যা হয়ে এসেছে। সাহেব গাড়ি থেকে নেমে দরজা খুলে দিল। তারপর আবার গাড়িতে এসে বাড়ির ভেতরে গেল। এটা আপনার বাড়ি? জি। রিফা গাড়ি থেকে নিচে নেমে চারপাশ চোখ বুলিয়ে নিল। সাইফ মেইন দরজা বন্ধ করে দিল। এই বাড়ি কি জঙ্গলের মধ্যে অবস্থিত? হ্যাঁ। কেন ভয় করছে? রিফা জবাব দিল না, শুধু কিছু একটা মনে করার চেষ্টা করছে। জঙ্গলের সাথে আগেও যেন পরিচিত সে। বিশাল গাছপালার ভিড়ে কিছু একটা খোঁজার চেষ্টা করছে। সাইফ গাড়ি পার করে রিফাকে নিয়ে ভেতরে চলে গেল। বাড়িতে ঢুকে সামনে বিশাল এক ড্রয়িং রুম। মাঝখানে সোফা বসানো। এক পাশে রান্নাঘর, অপর পাশে পরপর সারিবদ্ধ 2টি রুম। দরজা ডান দিকে একটি সিঁড়ি উঠে গেছে উপর তলায় যাওয়ার জন্য। সাইফ রিফাকে উপর তলায় একটা রুমের দরজা খুলে ভেতরে নিয়ে এলো। আজ থেকে এই রুমে আপনি থাকবেন। রিফা দেখল বেশ পরিপাটি একটি রুম। কয়েকটি সাধারণ জিনিসপত্র রয়েছে। খাট, ড্রেসিং টেবিল, টিভি, ওয়ার্ডরোব। খাটের পাশে একটি টেবিল ল্যাম্প।
সব কিছু একদম গুছিয়ে রাখা, সেই সাথে অ্যাটাচ বাথরুম রয়েছে। সাহেব ব্যতীত আর কাউকে দেখতে না পেয়ে রিফা প্রশ্ন করলো, বাসায় আর কাউকে দেখছি না কেন? সাইফের মুখ শুকিয়ে গেল। 5 বছর আগে মা বাবা দুইজনই আমায় ছেড়ে পরপারে পাড়ি জমিয়েছে। তারপর থেকে এই বাড়িতে একা একা বাস করি। সাইফের কথা শুনে রিফার মুখ মলিন হয়ে গেল। কষ্ট পাবেন না প্লিজ, আমি মানুষের কষ্ট সহ্য করতে পারি না, কেন জানি খুব কান্না পাই এতে। সাইফ হেসে উঠে বলল, থাক, কান্না করতে হবে না, আপনি বরং রেস্ট নিন। কোথায় যাবেন? আপনার জন্য খাবার নিয়ে বানিয়ে আনি। আপনি রান্না করতে পারেন? আসছি। সাহেব চলে গেলে রিফা খাটের সাথে হেলান দিয়ে শুয়ে পড়ল। চোখটা লেগে আসছে শুধু। চোখ বন্ধ করতে দেখতে পাচ্ছে কে যেন তাকে তাড়া করছে। তৎক্ষণাৎ চোখ খুলেছে, কিন্তু কিছুই নেই। সবটা তার অবচেতন মনের ভাবনা। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেছে। রুমের জানালা দিয়ে বাইরের স্বচ্ছ আকাশ দেখা যাচ্ছে। আকাশে অসংখ্য তারা ঝিকিমিকি করছে। রিফা সেদিকে অপলকহীনভাবে তাকিয়ে রইল। হঠাৎ দরজা খোলার শব্দে সে পেছনে ঘুরে তাকালো। সাহেব একটি ট্রেতে করে ওর জন্য খাবার নিয়ে এসেছে। কিছু বিস্কুট, সাথে এক গ্লাস গরম দুধ। এই খাবারগুলো আপাতত খেয়ে নিন, তারপর রান্না হলে খেতে দিচ্ছি। আমার কিছু খেতে ইচ্ছে করছে না। এটা বললে তো হবে না। ঠিক মতো না খেলে সুস্থ হবেন কি করে? তাই কথা না বলে খেয়ে নিন। অনিচ্ছার সত্ত্বেও রিফা খেতে লাগলো। বিস্কুট দুধ দিয়ে ভিজিয়ে খাচ্ছে। এটা দেখে সাইফের মনে প্রশ্ন জাগলো, আপনি বিস্কুট দুধ দিয়ে ভিজে খেতে পছন্দ করেন? রিফা হঠাৎ থমকে গেল। অবাক দৃষ্টিতে সাইফের দিকে তাকিয়ে হাতের দিকে তাকালো। সমস্যা নেই, আপনার যেভাবে মন চায় সেভাবে খেতে পারেন। আমি যাই, গিয়ে রান্না করি। সাইফ চলে যেতে লাগলো, কিন্তু কি যেন ভেবে পিছনে ফিরে বলল, আপনার পছন্দের কোনো খাবার থাকলে বলবেন কেমন? রিফা মাথা নাড়ালো। সে তার অতীত মনে করার চেষ্টা করলো, কিন্তু কিছু মনে করতে গেলে মাথা ব্যথা করে। রিফা জানালার সামনে এসে দাঁড়ালো। আকাশে বিশাল এক ফালি চাঁদ উঠেছে। জ্যোৎস্নার আলোয় চারপাশ ভরে আছে। জঙ্গলের মধ্যে থেকে নানান রকম আওয়াজ ভেসে আসছে। কিছুক্ষণ পর পর নেকড়ে ডাকছে। ওর একটু ভয় ভয় করছে, তাই জানালা বন্ধ করে আবার বিছানায় বসলো। এর মধ্যে সাহেব এসে বলল, খাবার রেডি, চলুন দুজনে একসাথে খাবো। অনেকদিন কাউকে সঙ্গে নিয়ে খাওয়া হয়নি। রিফা কোনো কথা না বলে সাইফের সাথে নিচে এসে খাবার টেবিলে বসলো। সে নিজ হাতে টেবিলের ওপর সব খাবার সাজিয়ে রেখেছে। সাইফ রিফাকে ভাত বেড়ে দিল। সে ভাত মুখে দিতেই চমকে উঠল। ছেলে হয়ে এমন সুস্বাদু খাবার কিভাবে রান্না করতে পারেন? নিজে রান্না করতে করতে শিখে ফেলেছি, খুব মজা হয়েছে। রিফা অনেক তৃপ্তি সহকারে রাতের খাবার শেষ করলো। খাওয়া শেষে সে নিজের রুমে এসে বিছানায় শুয়ে পড়ল। সাহেব ঔষধ, এক গ্লাস পানি হাতে ঘরে এলো। এই ঔষধগুলো খেয়ে নিন, যতদিন সুস্থ না হবে ততদিন খেতে হবে। রিফা বাধ্য মেয়ের মতো সব খেয়ে নিল। এখন ঘুমিয়ে পড়ুন, আপনার ঘুমাতে হবে। টেবিলের ওপর পানির বোতলটা রাখা আছে, যদি তৃষ্ণা পায় তো খেয়ে নেবেন। আমি পাশের রুমে আসি, কোনো দরকার পড়লে ডাকবেন। আচ্ছা, আমায় এতটা সাহায্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধুর পাগলি, ধন্যবাদ দিতে হবে কেন? মানুষ বিপদে পড়লে তাকে সাহায্য করতে হয়। আপনার পরিচয় না পাওয়া অবধি নির্ভয়ে ও নির্সংকোচে এখানে থাকতে পারেন, কোনো অসুবিধা হবে না। রিফা বেশ খুশি হলো। সাইফ তার নিজের রুমে চলে গেল। শরীর খারাপ থাকায় সে চোখ বন্ধ করলো। তখনই দেখতে পেল কেউ একজন কুড়াল হাতে এগিয়ে আসছে। এটা দেখা মাত্রই চোখ খুলল। কেন জানি বেশ ভয় ভয় করছে। উঠে বসলো। মনে মনে ভাবছে, একবার কি সাইফকে ডাকবো? একটা মানুষকে অনেক হয়রান করছি, থাক, আর ডাকতে হবে না। কিন্তু যখনই চোখ বন্ধ করছে, আবার এক দৃশ্য চোখের সামনে ভেসে উঠছে। সে ডাকতে যাবে, তখনই সাইফ বাইরে থেকে বলল, এখনো ঘুমাওনি যে? কোনো সমস্যা? কেন জানি খুব ভয় করছে। দরজা ঠেলে সাইফ ভেতরে আসলো। রিফা তার সমস্যার কথা সাইফকে জানালো। সব শুনে সে বলল, আচ্ছা, আপনি ঘুমিয়ে পড়ুন, আমি এখানে আপনার পাশে বসে আছি যতক্ষণ না আপনি ঘুমাবেন। আচ্ছা। রিফা গুটিসুটি মেরে শুয়ে পড়ল। সাইফ পাশে চুপচাপ বসে আছে। রিফার অপুষ্ট স্বরে বলল, মাথা খুব ব্যথা করছে, হাত বুলিয়ে দেব?
মাথা ঝাঁকিয়ে হ্যাঁ জবাব দিল। সাইফ রিফার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর তাকে দেখছে। ঘুমালে একটা মেয়েকে এতটা সুন্দর লাগে তা সাইফ রিফাকে না দেখলে জানতো না। মনে হচ্ছে যেন জগতের সব মায়া তার চেহারায় এসে ভর করেছে। মাঝে মধ্যে ওর গোলাপ রাঙা ঠোঁট নড়ে উঠছে, দেখতে ভারী মিষ্টি লাগছে। যখন দেখলো রিফা গভীরভাবে ঘুমিয়ে পড়েছে, তখন সাইফ উঠে চলে গেল। ঠিক সেই মুহূর্তে সাইফের প্রতিচ্ছবি যেন ড্রেসিং টেবিলের আয়নায় নড়ে চড়ে উঠল। হঠাৎ আয়নার ভেতর থেকে রক্তমাখা একটা হাত ধীরে ধীরে বেরিয়ে এলো। মুহূর্তের মধ্যে মিলিয়েও গেল। ঘুম থেকে উঠে রিফা বিছানার ওপর বসে আছে। মাথা বেশ ফ্রেশ লাগছে। এখন সকাল 7:30 বাজে। অনেক সুন্দর ঘুম হয়েছে। রাতের কথা মনে পড়তেই মুচকি হাসলো। সাইফ রিফাকে চেনে না, সেও তাকে চেনে না, কিন্তু তারপরেও কত যত্ন করে। এমন মানুষও পৃথিবীতে আছে। রিফা জানালার কাছে এসে দাঁড়ালো। পর্দা সরাতেই মিষ্টি রোদের স্নিগ্ধ আলো চোখে লাগলো। হাত দিয়ে চোখ ঢাকার চেষ্টা করলো। জানালা খুলে বাইরে পরিবেশ দেখে নিল। গাছে গাছে নতুন পাতা গজিয়েছে, জঙ্গলে সবুজে ঢেকে গেছে। এমন সময় দরজায় নক করলো। রিফা হাসি মুখে এগিয়ে গেল। বাইরে থেকে সাইফের আওয়াজ শোনা গেল। ভিতরে আসবো? জি আসুন। সাইফ দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। শুভ সকাল রিফা। শুভ সকাল। ঘুম কেমন হলো? অনেক সুন্দর। আচ্ছা ফ্রেশ হয়ে নিন। সাইফ পকেট থেকে একটা দাঁত মাজার ব্রাশ বের করে দিল, সঙ্গে একটি টুথপেস্ট। রিফা হাসলো। রাতে এসব ভেবো, রাতে এসব দেবো খেয়াল ছিল না, তাই এখন দিলাম। ইটস ওকে মিস্টার। ফ্রেশ হয়ে নিচে আসুন, আমি আপনার জন্য অপেক্ষা করছি। দুইজন একসাথে বসে খাবার খাচ্ছে। রিফা চোখ পড়ল দেয়ালে ঝুলানো এক ছবির দিকে। বাবা মার সাথে সাইফের তোলা একটি ফ্যামিলি ফটো। ওনারা আপনার বাবা মা ছিলেন, তাই না? সাইফ একবার ছবির দিকে তাকালো। জি। এখনো মনে পড়ছে না কি আমার পরিচয়? আমার বাবা মা কে? মাথায় বেশি প্রেসার দিয়েন না, আবার অসুস্থ হয়ে পড়বেন। আস্তে আস্তে সব ঠিক হবে। আমি আপনার অনেক অসুবিধা সৃষ্টি করেছি, তাই না? মোটেও না, বরং আপনাকে পেয়ে একজন কথা বলার সঙ্গী পেয়েছি। ফলে এত বড় বাসায় আর নিজেকে একা লাগবে না। আমি কিন্তু অনেক বকবক করতে পারি। সহ্য করতে পারবেন তো? তাই বুঝি? হঠাৎ রিফা নিশ্চুপ হয়ে গেল। মনের মধ্যে প্রশ্ন জাগলো, সত্যিই কি আমি বেশি কথা বলি? সাহেব আশ্বস্ত করে বলল, চিন্তা করবেন না। আপনার স্মৃতিশক্তি হয়তো কিছু সময়ের জন্য হারিয়ে গেছে, কিন্তু আস্তে আস্তে তা রিকভার করছে। ফলে অবচেতন মন আপনি কেমন তা প্রকাশ করছে। একদিন দেখবেন হুট করে সব মনে পড়ে গেছে। সত্যিই কি তাই হবে? হ্যাঁ হবে। তখন শুধু আমার কথা মনে থাকবে না। রিফা একটু মন খারাপ করলো। সাহেব মুচকি হেসে বলল, মজা করলাম। চলুন আমাদের বের হতে হবে। কোথায় যাবেন? মার্কেটে। এক পোশাক কতদিন পরে থাকবেন? হ্যাঁ তাও তো ঠিক। সাইফ রিফাকে নিয়ে বেরিয়ে পড়ল। জঙ্গলের মধ্যে দিয়ে গাড়ি চলছে। আশেপাশে মানুষের চিহ্ন পর্যন্ত নেই। রিফা সিটে হেলান দিয়ে বসে আছে। আপনার বাড়ি জঙ্গলের এত গভীরে কেন? এই বাড়ি আমার দাদা বেঁচে থাকতে তৈরি করেছিলেন। ওনার বন্য পরিবেশ খুবই পছন্দ ছিল, তাই এমন করেছে। আপনার ভয় করে না? মোটেই না, বরং ভালোই লাগে। যখন বৃষ্টি নামে তখন পানিতে ভেজা গাছপালা দেখতে অপরূপ সুন্দর লাগে। শহরের মধ্যে থাকলে হয়তো এমন পরিবেশ দেখার ভাগ্য হতো না। যান্ত্রিক কোলাহল আমার মোটেও ভালো লাগে না। আমি সব সময় শান্ত পরিবেশে থাকতে পছন্দ করি, একদম আমার মতো। জি। মার্কেটে এসে রিফার পছন্দ মতো বেশ কিছু জামা কাপড় কিনে দিল। তারপর দুজনে একটু ঘোরাঘুরি করে বাড়ি চলে এলো। দুপুরে খাবার বাইরে থেকে খেয়ে এসেছে। এখন শুধু রাতের খাবার রান্না করতে হবে। চলুন আমিও আপনার সাথে রান্না করব। আপনি রান্না করতে পারেন? জানি না, যদি দেখে কিছু মনে পড়ে। আসেন। সাহেব তরকারি কাটছে। রিফা চুপ করে দেখছে। আপনি দেখি সব ধরনের রান্না জানেন। আস্তে আস্তে সব শিখে ফেলেছি। প্রথম দিকে একটু কষ্ট হতো, কিন্তু এখন একদম সহজ মনে হয়। দেন আমি তরকারি কেটে দিই, আপনি অন্য কিছু করেন। পারবেন? হুম। রিফা বটি নিয়ে তরকারি কাটতে বসলো। সাহেব মাছ ভাজতে লাগলো। মাছ ভেজে বাটিতে রাখা মাত্রই রিফা বলে উঠল, এই একটা মাছ ভাজা দিবেন? আমি খুব পছন্দ করি।
তাই নাকি? দেন। পরে না দিলেও সমস্যা নেই। আমি কি কম রান্না করেছি নাকি? যে কয়টা মন চায় খেয়ে খাবেন। তাহলে ২ জন একসাথে খাই। আচ্ছা। রিফা মাছ ভাজা একটি বাটিতে নিয়ে খুব নিখুঁতভাবে কাটা বেছে খেতে লাগলো। সাইফ মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে আছে। রিফা বুঝতে পেরে মুচকি হাসল। আপনি ছিলেন বলে আজ দুপুরে ৩টার আগে খেতে পারছি। নয়তো ৪টার আগে আমার রান্না শেষ হতো না। রিফা তরকারি বাটি টেবিলে রেখে চেয়ার টেনে বসলো। তারপর বলল, একা একা রান্না করেন তো তাই দেরি হয়। তবে আমি যে কদিন আসি সে কয়দিন সমস্যা নেই। যতটা পারি সাহায্য করব। এই মুহূর্তে আপনার কি পুরনো কিছু মনে পড়েছে? এখন অবধি না। মনে করতে গেলে প্রচুর মাথা ব্যথা করে। ঠিক আছে, থাক। বেশি চাপ নিয়েন না। যতদিন মন চায় আপনি থাকেন। নো প্রবলেম। আপনি আমায় যতটা সাহায্য করলেন এর জন্য সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকব। আমি তো আপনার বন্ধুর মতো। বিপদে বন্ধুর পাশে না থাকলে কি চলে? সেটাই তো। দুজন একসাথে বসে খাবার খেলো। সাইফ যে আর চোখে রিফাকে দেখছে তা ওর দৃষ্টি এড়ালো না। রিফা রুমে এসে শুয়ে আছে। এমন সময় সাইফ দরজায় নক করে বলল, একটা জরুরি কাজে আমার শহরের বাইরে যেতে হবে। আজ নাও ফিরতে পারি। ভাবছি আপনি একা কি করে থাকবেন। আবার সেখানে না গেলেও নয়। রিফা মুচকি হেসে জবাব দিল, আপনি যেতে পারেন। আমি তো ঘুমের ঔষধ খাচ্ছি। তাই একবার ঘুমালে কখন রাত পার হবে টেরই পাবো না। আমি বাইরে থেকে দরজা বন্ধ করে যাচ্ছি। এখানে কোনো সমস্যা নেই। আপনি একদম সেফ। সকাল 10টার মধ্যে ফিরে আসব। আচ্ছা। সাই বাড়ির মেন গেটের বাইরে থেকে তালা দিয়ে গাড়ি নিয়ে বের হয়ে গেল। রিফা জানালায় দাঁড়িয়ে দেখল ঘড়িতে এখন বিকাল 5:30। বাইরের অবস্থা দেখে মনে সন্ধ্যা লেগেছে। আকাশ ঘন কালো মেঘে ঢাকা। একটু আগে বৃষ্টি থেমেছে, কিন্তু আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে আবার বৃষ্টি শুরু হবে। রিফা ছাদে এসে দাঁড়ালো। চুল বাতাসে উড়ছে। যতদূর চোখ যায় শুধু ঘন জঙ্গল। জনমানবের চিহ্ন নেই। এই গভীর জঙ্গলে আজ রাত একা থাকতে হবে ভাবতেই গায়ের কাঁটা দিয়ে উঠল। টিপ টিপ করে বৃষ্টি পড়তে শুরু করলো। তাই ছাদ থেকে নেমে নিজের রুমে চলে এলো। বিছানায় বসতেই জানালার দিকে চোখ পড়তেই বুক কেঁপে উঠল। সেখানে একটা কুচকুচে কালো পাখি বসে আছে। চোখ টকটকে লাল। দেখে রিফার গলা শুকিয়ে গেছে। সে এক দৃষ্টিতে রিফার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে এই বুঝি ওকে খেয়ে ফেলবে। রিফা ঢোক গিলল। হঠাৎ পাখিটি উড়ে গেল। সে গিয়ে জানালা বন্ধ করে এলো। জঙ্গলের নির্জন পথ দিয়ে সাইফ গাড়ি চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে হালকা বৃষ্টি শুরু হয়েছে। হঠাৎ ভিতরের লুকিং গ্লাসে কারো জ্বলন্ত দুটি চোখ ভেসে উঠল। কেউ একজন পিছনে বসে আছে। সাহেব গাড়ি থামিয়ে পিছনে তাকালো। কেউ নেই। সামনে তাকাতেই দেখল বিবচ্ছ এক লোক বেশ দূরে দাঁড়িয়ে আছে। তারা লাল জ্বলন্ত চোখ ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না। সারা দেহ কুচকুচে কালো। সাহেব তাকে পাশ কাটিয়ে চলে গেল। সারা শরীর ঘেমে ভিজে গেছে। রিফাকে নিয়ে বেশ চিন্তা হচ্ছে। সে জানে ওর কোনো ক্ষতি হবে না। তারপরেও মন অস্থির হয়ে উঠেছে। রিফাকে নিয়ে কেন এত ভাবে তা সে নিজেও জানে না। মেয়েটাকে প্রথম দেখেছে 6 মাস আগে। নিজ হাতে ওর অনেক কেয়ার করেছে। রিফার হয়তো কিছুই মনে নেই, কিন্তু এতদিনে সাইফ ওর মায়ায় পড়ে গেছে। রিফা একদিন চলে যাবে ঠিকই। তখন নিজেকে কিভাবে সামলাবে সাইফ? নিজের মনকে প্রশ্ন করে। কিন্তু রিফা যদি একবার ওকে ছেড়ে যায় তাহলে আবার সেই রূপে ফিরে আসবে যেটা আজ থেকে 6 মাস আগে ছেড়ে ফেলেছে। কিন্তু কিছুদিন ধরে দেখছে সে আবার ওর পিছনে পড়েছে। কি চাই সাইফের থেকে তা সে জানে না। রাত 11:45। বাইরের মুষলধারে বৃষ্টি পড়ছে। সাইফ একটি বাংলোর সামনে এসে গাড়ি দাঁড় করালো। গাড়ি থেকে নেমে বাংলোর গেটের কাছে যেয়ে দরজা নিজে হাতে খুলল। ভেতরে আবছা লাল আলো জ্বলছে। মানুষজনের সারা শব্দ নেই। সাহেব এদিক ওদিক দেখছে। এদিক ওদিক না দেখে সোজা উপরে চলে আসো। আমি এখানে তোমার জন্য অপেক্ষা করছি। জানতাম তুমি আবার আসবে। সাহেব কথা না বলে সোজা উপরে চলে গেল। সোফায় বসে আছে ডক্টর হারলড। বয়স 60-এর বেশি, কিন্তু চেহারার মাঝে এখনও একটা তারুণ্যের ভাব রয়েছে। সে সাহেবকে বসতে বলল। সাহেব বাধ্য ছেলের মতো ওর সামনে বসলো। তা বলো,
কি জন্য এসেছো? সেই পিশাচ আবার আমার পিছনে পড়েছে। আমি ওর থেকে বাঁচতে চাই। প্লিজ কিছু করুন। বলেছিলাম মৃত্যুর আগ পর্যন্ত সে তোমার পিছু ছাড়বে না। কিছু সময়ের জন্য দূরে থাকবে, কিন্তু আবার ফিরে আসবে। সে কি চায় আমার থেকে? পিশাচের রাজ্য গড়তে চায়। এটা করতে তোমার সাহায্যর প্রয়োজন। তাছাড়া সে পারবে না। আমার কারণে অনেক মানুষ মারা গিয়েছে, আর কাউকে মারতে পারবো না। রিফাকে ভালোবেসে ফেলেছো? সাইফ চোখ বড় বড় করে হারলডের দিকে তাকালো। হারলড মুচকি হেসে বলল, ভালোবাসা মানুষকে নতুন করে বাঁচতে শেখায়। ভালোবাসা এমন একটা জিনিস যেটি খারাপ মানুষকে অনেক সময় ভালোর পথে দেখায়। কিন্তু রিফার জীবনে যদি কেউ থেকে থাকে, তখন কি করবে? সাইফ চুপ করে রইল। হারলড বলল, এখন যদি বাঁচতে চাও, হয় আগের মতো হয়ে যাও, নয়তো নিজের মৃত্যুর দিন গুনতে থাকো। আমার পক্ষে তোমায় সাহায্য করা সম্ভব না। সাহেব আর কথা বাড়ালো না। গাড়ি চালিয়ে আবার চলতে শুরু করলো। ভাবতে লাগলো পুরনো দিনের কথা। মা বাবা নিয়ে খুব সুখের সংসার ছিল ওদের। সাহেব একমাত্র সন্তান হওয়ায় সবাই খুব ভালোবাসতো। সাইফের বাবা পুরনো অ্যান্টিক জিনিস খুব পছন্দ করতেন। আজ থেকে 5 বছর আগে সাইফের 21তম জন্মদিনে ওর বাবা একটি আয়না কিনে আনে। সেটি দেখে সাইফের মা শারমিন রেগে বলে, আজ তোমার ছেলের জন্মদিন, আজ তুমি একটা আয়না কিনে এনেছো? সাইফের বাবা রফিক হেসে বললেন, এটা কোনো সাধারণ আয়না নয়, এটা 5,000 বছর আগের পুরনো আয়না। শোনো, এখন মানুষ এই জিনিসগুলো নকল তৈরি করে মানুষকে বোকা বানায়। এটা আসল। আমি অনেক পরীক্ষা করে শিওর হয়েছি। এমন সময় সাইফ দৌড়ে আসে। সেই আয়নাটি দেখে বলে, বাহ, অনেক সুন্দর তো। কত টাকা দিয়ে কিনেছো বাবা? বেশি নয়, মাত্র 20,000 টাকা। সাইফ অবাক হয়। এমন সুন্দর একটা আয়নার দাম মাত্র 20,000? সাইফের কাছে ব্যাপারটা কেমন যেন অদ্ভুত লাগে। সে তার নিজের ঘরে নিয়ে রাখে। রাতের বেলা হঠাৎ সাইফের ঘুম ভেঙে যায়। সাইফ আয়নাটি তার বিছানা বরাবর রেখেছে। ওর ঘরে একটা ড্রিম লাইট জ্বলছে। সাইফ আয়নার দিকে তাকিয়ে দেখে আয়না কেমন যেন ঘোলা ঘোলা লাগছে। সাইফ উঠে বসে। আয়নায় বিছানা সহ তাকে দেখা যাওয়ার কথা, কিন্তু ঘোলা ছাড়া কিছু দেখা যাচ্ছে না। বিছানা থেকে আয়নার সামনে যেতে সব ঠিক হয়ে যায়। মনের ভুল ভেবে এসে শুয়ে পড়ে। এরপর থেকে সাইফ যখনই তার বাসায় আসে, মনে হয় আয়না থেকে একটি নীল আলো বিচ্ছুরিত হচ্ছে। সে আসা মাত্রই তা হাওয়াতে মিলিয়ে যায়। একদিন রাতে বিকট একটা শব্দে সাইফের ঘুম ভেঙে যায়। তখনই সে উঠে বসে। তারপর যা দেখে তার জন্য মোটেও প্রস্তুত ছিল না। আয়না থরথর করে কাঁপছে। সাইফ ধীরে পায়ে এগিয়ে যায়। আর তখনই ভেতর থেকে দুটি হাত বের হয়ে সাইফকে আয়নার ভিতরে টেনে নিয়ে যায়। সে চারদিকে তাকিয়ে চমকে ওঠে। চারপাশে ঘন জঙ্গল, পা ফেলার জায়গা নেই। অনুভব করে পায়ের নিচে কাদামাটি। সে এখানে কি করে এলো তা জানা নেই। এখন কি করবে সেটাও বুঝতে পারছে না। হঠাৎ একটা আওয়াজ আসে, কোনো দিকে না তাকিয়ে সামনের দিকে এগিয়ে আসো। সাইফ কেমন যেন সম্মোহিত হয়ে সামনে এগোতে থাকে। কিছু দূর যেতে সামনে একটা কুঠির দেখতে পায়। কাছে যেতে দরজা খোলে।